দাবি ছিল অনেকগুলো, কিন্তু মূল দাবি 3 থেকে 4টি জানিয়ে আজকে যারা যোগ্য বলে দাবি করছেন চাকরিহারা শিক্ষক, তাদের নবান্ন অভিযান। পূর্ব ঘোষণা মতো এই কর্মসূচি রক্তক্ষয়ী হলো কি আন্দোলন? না, দুপক্ষের কেউ আহত হয়েছেন, একদিকে প্রশাসন পুলিশ, অন্যদিকে চাকরিহারা, যোগ্য চাকরিহারা বলে দাবি করছেন যারা নিজেদেরকে, তাদের না। কিন্তু এই আন্দোলন বা এই নবান্ন অভিযানকে ঘিরে কোথাও একটা আশঙ্কার বাতাবরণও তৈরি হচ্ছিল। কি হতে পারে, কি হতে চলেছে? যদিও প্রশাসন তাদের মতো করে প্রস্তুত ছিলেন, চাকরিহারা শিক্ষক তারাও তাদের মতো করে প্রস্তুত। এই আবহে আজকে গোটা দিন কেমন গেল, কি দেখলো রাজপথ, কি হলো আজ, কোন কোন দাবি নিয়ে মূলত আজকের এই নবান্ন অভিযান? হাল্লা বলে আমি দেবারতী রয়েছি আপনাদের সঙ্গে এবং শুরু করব চাকরিহারা যোগ্য বলে দাবি করা আন্দোলনকারী শিক্ষক চিন্ময় মণ্ডল, তিনি নির্দিষ্টভাবে যে বৈঠক আজকে হয়েছে সেই বৈঠকের পর বেরিয়ে এসে কি বলেছেন। আন্দোলন সফল হলো, দেখুন। সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে, এটা প্রথম দাবি ছিল আমাদের। যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়। রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে, সেই রাজ্য সরকারকেই যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউ এর মাধ্যমে। এই তিনটে মূল দাবি আজকে আমাদের ছিল। এর বিষয় যে আমরা আজকে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি, আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত। দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান। লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি, স্যার আপনি চলে যাবেন না। সেক্রেটারি পরে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন। আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। যোগ্য অযোগ্য নির্ধারণ করা কিন্তু খুব সোজা। যে কথা এই আন্দোলনকারী যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন তারা বারবার বলছেন যে লিস্ট রেডি আছে, সেই লিস্ট কেন সামনে আসছে না? কেন এসএসসির মতো একটি স্বয়ংশাসিত সংস্থা তারা এই লিস্ট সামনে আনতে ভয় পাচ্ছেন নাকি আনছেন না? কি হচ্ছে বিষয়টা? কেন হচ্ছে এত গন্ডগোল? কেন এরকম একটা অভিযান করতে হচ্ছে? কেন সেই অভিযান থেকেও যেটা অন্তত চিন্ময় বাবুর কথা শুনে মনে হচ্ছে যে কোনো সেরকমভাবে সমাধান বেরোলো না? আগামী সময় কি হবে বোঝা যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার দাবিটা এখনো পর্যন্ত ওনাদের অনড়। এই চাকরিহারা যোগ্য বলে দাবি করা নিজেদের আন্দোলনকারী শিক্ষকদের তরফ থেকে তাদের প্রতিনিধি শুভজিৎ দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে এই আলোচনা টেবিলে উপস্থিত হয়েছেন। প্রথমেই শুভজিৎ দাকে স্বাগত জানাবো আমার সঙ্গে এই আলোচনার টেবিলে যোগদান করার জন্য। পাশাপাশি বিজেপির তরফ থেকে মুখপাত্র জয় মল্লিক রয়েছেন, জয় দাকে স্বাগত জানাই। রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, প্রদীপ্ত দাকেও স্বাগত জানাবো। শুভজিৎ দাকে দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করি, এই কারণে বলছি কথাটা, তার কারণ আন্দোলন তো প্রায় 1.5-2 বছর ধরে আপনাদের, মানে রাস্তায় বসে থাকাটা তো আপনাদের 1.5 বছর ধরে প্রায় চলছে। এই রকম দিন আসবে, নবান্ন অভিযান আপনাদের করতে হবে এবং সেই নবান্ন অভিযানে গিয়ে আপনারা যেটা চেয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, সেটা করতে পারবেন না। এটা কি মানে বুঝতে পেরেছিলেন বা জানতে পারছিলেন বা মনে হচ্ছিল কোথাও যে দাবিগুলো নিয়ে বা যা ভাবনা চিন্তা নিয়ে আপনারা এগোচ্ছেন, সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করাটা কোথাও একটা সমস্যা বা দেখা হয়তো নাও হতে পারে? সে কখনো আপনার সামনে আসবে না, এটা হচ্ছে প্রথম যে আমার বলার মানে জায়গা। সেটা হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সে অপরাধী কোনোদিন নিরপরাধের সামনে আসবে না। জানে যে আমার অপরাধের শাস্তি পাচ্ছে এই নিরীহ ছেলে মেয়েগুলো যারা দীর্ঘদিন ধরে শিক্ষক হিসেবে স্কুলে কাজ করেছেন 7 বছরের ওপরে, এবং এমন কিছু মানুষ আছে যারা আপনারা তার মানে তো আপনারা জানেন, মানে আপনার দাবি অনুযায়ী আমি ধরে নিচ্ছি আপনি যে কথা বলছেন যে অপরাধী যদি আপনার সঙ্গে বৈঠকে বসতে না চায়, আপনি যাকে অপরাধী বলছেন, তাহলে আপনি তাকে অপরাধী জেনেও তার সঙ্গে বৈঠক করতে গেছেন কেন? এক্স্যাক্টলি, কারণ একটাই যে অপরাধীর নিচে যারা আছে তার পায়ের নিচে এমনভাবে দমিত হয়ে আছে যে তার অঙ্গুলি হেলন ছাড়া
আর কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। মানে দেখুন 1.5 বছর ধরে আমরা রাস্তায় পড়ে আছি। চিফ সেক্রেটারি এলেন কতক্ষণের জন্য? 10 মিনিটের জন্য এলেন। 10 মিনিটের জন্য আমাদের সঙ্গে দেখা করতে এলেন এবং 10 মিনিট পরে উনি সভা ছেড়ে বেরিয়ে গেলেন, মানে আলোচনার স্থল ছেড়ে বেরিয়ে গেলেন। আমরা এতটাই খেলনা, মানে এই এতগুলো 15,403, সেই সঙ্গে যদি আপনি নন টিচিং স্টাফদের ধরেন, তাদের জীবনটা একবার ভেবে দেখুন যে তাদের তো আরও নরক বানিয়ে দিয়েছে। আমরা এখনও পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত হয়তো একটু একটু ধুকপুক করে চলছি, কিন্তু তাদের জীবনটা তো আরও নরক বানিয়ে দিয়েছে। তো এতগুলো মানুষের জীবন নষ্ট করে একটা মানুষ ঘুমায় কী করে রাত্রে? ভাবুন তো, এই চিফ সেক্রেটারি, এই মানে আমাদের মুখ্যমন্ত্রী, যাই হোক না কেন, এরা ঘুমায় কী করে রাত্রে? আমরা তো একটা যদি মানে একটা ইঁদুর মেরে ফেললে আমাদের ঘুম আসে না, আর এরা তো মানে পুরো পরিবার, মানে লাখ লাখ পরিবারকে মেরে ফেলেছে, এদের ঘুম আসে কী করে? তো আমি একটা কথাই বলছি যে এদের একটু সময় দেওয়ার কি দরকার ছিল না? আমাদের দাবিগুলো বলছে বারবার যে লিস্ট রেডি, সেটা আমরা দেব, এবং এটা আমরা শুনছি যে গত 4 থেকে 5টা আন্দোলনে আগে থেকেই আমরা শুনছি যে আমাদের কাছে লিস্ট রেডি, আমরা লিস্ট দেব। লিস্ট রেডি, লিস্ট দিতে সমস্যা কোথায়? বলছে এসএসসি নাকি একটা স্বশাসিত সংস্থা যে নিজেই সব কিছু করে, কিন্তু এর চরিত্র চেঞ্জ হয়ে যায় সময় সময়। যখন কোনো ডিসিশন নিতে হয় তখন আর এরা ডিসিশন নিতে পারে না। এই বলছে 2 তারিখে দেবো, এই বলছে 6 তারিখে দেবো, যখন গ্রুপ সিটি যখন আন্দোলন করছে তখন বলছে যে সোমবারে দেবো, বলে আবার চুপ করে যাচ্ছে। মানে এদের পুরো সিস্টেমটাই করাপ্টেড। এমনভাবে করাপশানটা হয়েছে যে সেই করাপশানের মধ্যে যারা করাপশানটা করেছে তারা কিন্তু সেফ অ্যান্ড সিকিউর, তারা প্রত্যেকেই সেফ অ্যান্ড সিকিউর। দেখুন তাদের গায়ে কিন্তু হাত পড়ছে না। এই যে মানে যা চলে গেছে, যারা এখন বর্তমানে বসে আছে তারা কিন্তু কোনো মতেই যোগ্যদের দিকে তাকাচ্ছে না, অযোগ্যদের জন্য হাইকোর্টে ছুটছে বারবার, পরীক্ষা নিতে হবে ওদের। কেন কি মানে এখানে চলছেটা কি? একটা অযোগ্য ক্যান্ডিডেট যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার জন্য রাজ্য সরকারের এত দরদ কেন? কারণ ওই ক্যান্ডিডেটটা যে টাকাটা দিয়েছে সেটা কোথাও না কোথাও যদি কখনো ওই ক্যান্ডিডেটটা যদি জোর গলায় কথা বলে তাহলে অনেক বড় বড় মাথা সামনে চলে আসবে, অনেক বড় বড় মাথা সামনে। তাই তাদেরকে বাঁচানোর জন্যে সবাই হামলে পড়ছে এবং যাচ্ছে কোথায়? হাইকোর্টে গিয়ে পরীক্ষা নেওয়ানোর জন্য তাদের চেষ্টা করছে। যদি পরীক্ষাটা অ্যালাউ করে দেওয়া যায় তাহলে রাজ্য সরকার জানে যে আমরা আবার কোনো না কোনো পথে এদেরকে কোথাও না কোথাও এদেরকে আমি ঠিক ঢুকিয়ে দেবো। আচ্ছা, তো ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। এক্স্যাক্টলি। এবং তারপরে হাইকোর্টের রায়তে গিয়ে তাদের ফর্ম ফিল আপটা বন্ধ করা হয়েছে। কোনো রকমভাবে হাইকোর্টে গিয়ে আমরা সেই রায়টা নিয়ে এখন তাদের ফর্ম ফিল আপটা এখন স্টপ আছে। আমি বলতে চাইছি যে এত দরদ কেন? কই আমাদের জন্য তো 2টো কথা বললেন না উনি? কোনো দিন বলেছেন? কোনো দিন বলেননি। একটা যোগ্য ক্যান্ডিডেট যে এতদিন ধরে চাকরি করেছে, যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, সেই ক্যান্ডিডেটটার পাশে রাজ্য সরকার একবারের জন্য দাঁড়াচ্ছে না। এত চেঁচামেচি চলছে কাদের জন্য? শুধু অযোগ্যদের জন্য। কেন ওরা টাকা ফেরত দিয়েছে এখনো? না, যদি আপনি যে কথাটা বলছেন, আপনি শুরুই করলেন যেটা দিয়ে যে অপরাধী কখনো আপনার মুখোমুখি হতে চাইবে না, কিন্তু নেতাজি ইন্দোরের বৈঠকটা তাহলে আপনি বলছেন ললিপপ। সেই মুহূর্তে যদি আমরা আন্দোলন করতাম, ভীষণ বড় আন্দোলন হতো এবং আমরা চেয়েছিলাম একটা বিশাল আন্দোলন করতে। ভাবতে পারছেন 3 তারিখে যখন আমার প্যানেল ক্যান্সেল হলো, সেই প্যানেল ক্যান্সেলের পরেই উনি একটা আন্দাজ করেছিলেন, একটা আঁচ করেছিলেন যে যদি এই সময় আন্দোলনটা হয় তাহলে হয়তো আমি ঠেকাতে পারবো না, হয়তো সারা রাজ্যে আগুন জ্বলে যাবে। তাই উনি আমাদেরকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে একটা মিটিং করালেন। উনি এমনই মিটিং করলেন, সেই মিটিংয়ের একটা কথা উনি সত্যি কথা বললেন না। ভালো করে ভেবে দেখুন উনি যে কথাগুলো বলেছিলেন, সেই কথাতে কি বলেছিলেন? যে আমার কাছে প্ল্যান রেডি আছে ABCDE। মনে আছে আপনার? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। ABCDE, ই মানে এক্সাম। একটা চাকরির পরীক্ষার জন্য আমি কবার পরীক্ষা দেবো? এখান থেকে তো আবার 5 বছর পরে গিয়ে আবার দুর্নীতি করে বলবে আবার পরীক্ষা ক্যান্সেল। কারণ কি? কারণ আমরা যখন এখন হাইকোর্টে যাচ্ছি তখন হাইকোর্ট মামলা নিচ্ছে না। আপনি জানেন যে গেজেটে অসংখ্য ভুল, নোটিফিকেশনে অসংখ্য ভুল। তার মানে তারা এখন কি বলছে যে সুপ্রিম কোর্টের রায়, আমরা এখানে কোনো হাত দেবো না। তার মানে এই যে ভুলগুলো আছে, এই ভুলগুলোতেই পরীক্ষা হবে। এই ভুলগুলোতে যদি পরীক্ষা হয় তাহলে এইটা যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন গিয়ে কি হবে? তখন গিয়ে এই ভুল অবস্থাতে যে পরীক্ষাটা হলো তার উপরে কেস হবে। তখন কিন্তু সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বলুন তখন কেস নেবে। তখন যদি কেসটা নেয় তাহলে এই প্যানেলটা আবার ঝুলবে। এর মধ্যে যদি আবার দুর্নীতি করবেই, স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক প্যানেলে দুর্নীতি, 32,000 ঝুলছে, আমরা ঝুলছি, সবাই ঝুলছে।
তো অটোমেটিক্যালি এই দুর্নীতি করবেই, স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। বেশ, এখানে আপনাকে একটু বিরত করব। সিপিএম নেতা দেবজ্যোতি চক্রবর্তী আমাদের সঙ্গে যোগদান করেছেন স্টুডিওর বাইরে থেকে। দেবজ্যোতি বাবুকে স্বাগত জানাই। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে প্রদীপ্তদার কাছে যাব। এবং এই যে শুভজিৎ দা বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে প্ল্যানের কথা বলেছিলেন, ABCD প্ল্যানের কথা, আরেকবার একটু আমার দর্শকদের স্মরণ করাতে চাই কি বলেছিলেন সেদিন মাননীয়া। দেখুন, যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি, D রেডি অ্যান্ড E রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, অল্টারনেটিভ যা করার আমরা করব। এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান, তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে। এবং আপনাদের চাকরি ব্রেক হবে না, কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছে। সুজিত দা, উনি তো বলছেন স্পষ্ট যে যোগ্য চাকরিহারাদের চাকরি যাতে না যায়, তার মানে সেটা দেখবো আর কি। যাই হোক, আমি আসবো আপনার কাছে, কারণ আজকে আবার এই আন্দোলন চলাকালীনই মেহবুব মণ্ডল তার একটা প্রতিক্রিয়া, উনি আবার একটা ABC প্ল্যানের কথা বলেছেন। আমি সেটা শোনাবো আপনাদের, কিন্তু তার আগে একটু প্রদীপ্তদার কাছে যাব। প্রদীপ্তদা, এই অপরাধী অনেক কিছু বলছেন, শুভজিৎ দা কিভাবে দেখছেন আপনি ওনাদের বক্তব্য? স্বাভাবিক যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে ওরা যাচ্ছেন, তাতে ওদের মুখ থেকে যেগুলো বেরোচ্ছে সেগুলো কতটা স্বাভাবিক সেটা নিয়েও খুব সন্দেহ থাকছে। যা হোক, ওদের মানসিক অবস্থার মানে যে জায়গা রয়েছে সেটা তো আমি লাঘব করতে পারবো না, কোর্টও ব্যাপারটার মধ্যে জড়িয়ে রয়েছে। আমি যে কতগুলো অবজারভেশন এখানে দিতে পারি। ভাই বলছেন যে অন্যের অপরাধের শাস্তি পাচ্ছে নিরীহরা, সত্যি তো তাই, অন্যের অপরাধে শাস্তি পাচ্ছে নিরীহরা। ওরা রাস্তায় বসে রয়েছেন 1.5 বছর ধরে। এখন ললিপপের কথা বলছেন, এখন অপরাধের সঙ্গে কথা বলছেন, সেগুলো একটা অবস্থান থেকে বলছেন। লাখ লাখ পরিবারকে মেরে ফেলেছে বলছেন, কি করে ঘুমাচ্ছে বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যারা দুর্নীতি করেছে তারা সেফ অ্যান্ড সিকিওর। তাহলে ভাই কি কোর্টকে প্রশ্নটা করছেন, যেটা আগের দিন চ্যানেলে এসেও আমি আপনাকে বলে গিয়েছিলাম, যে যারা দোষ করলো না তারা রাস্তায় কেন, তারা কোর্টের মাধ্যমে কেন সেফ অ্যান্ড সিকিওর হতে পারলো না? তার মানে দোষটা যদি আমি একটা জায়গায় স্ট্যান্ডার্ড ধরে নিই যে একটা পক্ষ দোষ করেছে, সেটা হচ্ছে সরকারের কেউ বা SSC, এটা আমি যদি স্ট্যান্ডার্ড ধরে নিই, তাহলে সেই স্ট্যান্ডার্ড ধরে নেওয়ার পর তারা তো কেউ শাস্তি পেল না, তারা বরঞ্চ রাজ্য সরকারের টাকায় বা রাজ্য সরকারের মাধ্যমে যারা এখন জেলে রয়েছেন তারা খেয়ে পড়ে বেঁচে আছেন, তারা তো কেউ এখনো দোষী হলেন না। তাহলে ভাইয়েরা দোষী হলো কেন? ভাইয়েরা কেন, কিভাবে দোষী হলো? এক্ষেত্রে না হয় SSCকে প্রথমেই আমি বললাম, স্ট্যান্ডার্ড ধরে নিলাম যে SSC যারা ছিলেন সেই সময় তারা অন্যায় করেছেন, কিন্তু তাদের দোষ কিন্তু এখনও স্বীকার করা গেল না, মানে কেউ শাস্তি পেল না। আর এরা যারা 5, 7, 10 বছর ধরে চাকরি করছেন তারা টেন্টেড হয়ে গেলেন, তারা নট স্পেসিফিক্যালি টেন্টেড হয়ে গেলেন। এটা কি ধরনের নিয়ম হলো? তাহলে নিটের ক্ষেত্রে আপনি অত বড় যারা আমাদের পেট কাটবে, যারা আমাদের হাটের ওষুধ দেবে, তাদের ক্ষেত্রে আপনি বলে দিলেন যে তাদের চাকরিটা, তাদের ক্ষেত্রে আপনি দুর্নীতি দেখতে পাচ্ছেন না। তাহলে এক্ষেত্রে যখন দেখতেই পেলেন, তাহলে টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড যাদের সঙ্গে ডিফারেন্সটা করলেন, তাদেরকেও চাকরিটা ছড়িয়ে দিলেন কেন? তাদেরও তো বেনিফিট অফ ডাউটটা দিতে পারতেন, যেমন ক্রিকেট খেলায় দেওয়া হয় বেনিফিট অফ ডাউট। এবং আজকে রাজ্য সরকারের প্রতি এরা যে আন্দোলনটা করছেন, এরা করতেই পারেন, মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তাহলে সেই আন্দোলনটা কেন সেই অভিজিৎ গাঙ্গুলিদের ক্ষেত্রে হবে না, যারা বলেছিলেন 1.5 বছর ধরে রাস্তায় থাকা সত্ত্বেও, যখন অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, রাস্তায় থেকে কিছু হবে না, কোর্টে আসুন, রাস্তায় থেকে কিছু হবে না, কোর্টে আসুন অভিজিৎ গাঙ্গুলি। সে কে এই অভিজিৎ গাঙ্গুলি, যে দীর্ঘদিন 2013 সাল অবধি, সম্ভবত 13 সাল অবধি বা 14 সাল অবধি SSCর উকিল ছিলেন, তিনি সমস্ত কিছু জানেন। তারপরে তিনি কিন্তু মামলা করছেন, এবং যাদের পায়ের তলায় বসে তিনি শিখেছেন তাদের মামলা তিনি ফেস করছেন, এবং তারপরে তিনি চাকরি ছেড়ে দিচ্ছেন এবং বিজেপির MP হচ্ছেন। ষড়যন্ত্র দেখবো না আমি? আমার প্রথম কথার সঙ্গে এই কথাটা মিলিয়ে দেখো তো, যে ভাই যেটা বলছেন শুভজিৎ, যে অপরাধীরা সেফ অ্যান্ড সিকিওর আর যারা নিরপরাধ তারা রাস্তায় রয়েছে,
তাহলে কোর্টের যে নির্দিষ্ট নির্দেশ নিয়ে আমাদের বিতর্ক রয়েছে, যে আইনজীবীরা এই নির্দেশের জন্য দিল, আমি আবারও বলছি যে আমি ধরে নিচ্ছি যে এক পক্ষ দোষী, সেটা হচ্ছে সরকার পক্ষের কেউ কেউ। আমি আমার ব্যক্তিগত মত জানাচ্ছি, এটা প্রদীপ্ত মুখার্জির ব্যক্তিগত মত। কই তারা তো সাজা পায়নি, তাহলে ভাইরা পেলো কেন সাজা? সেটা কোন নিয়ম হলো? আমরা ফৌজদারি মামলায় দেখেছি যে একজন অপরাধীও যেন মানে সাজা না পায় যদি নিরপরাধ কিছু অংশ থেকে থাকে, মানে 10টা অপরাধী বেরিয়ে যাক কিন্তু একজন নিরপরাধ যেন সাজা না পায়। তাহলে এক্ষেত্রে 10টা অপরাধী বাঁচতে গিয়ে আপনি 10,000 নিরপরাধকে তখন বলবেন চাল নুড়ি কাকড় সব মিশিয়ে দিয়েছে। তাহলে যদি মিশিয়েই দিয়ে থাকে, এই যে ভাই যে নির্দিষ্ট সংখ্যাটা বললো 15,000 কত, তারা কি করে চাকরি করছে? আর মুখ্যমন্ত্রীকে অপরাধী বলছেন, আপনি মুখ্যমন্ত্রীকে অপরাধী বলছেন বটে, 31শে ডিসেম্বর অবধি তিনি ব্যবস্থা করেছেন, আপনারা বলছেন ধুকধুক করে টিকে রয়েছেন, তার ব্যবস্থা। রিভিউ পিটিশন করেছেন, তার ব্যবস্থা, এবং রিভিউ পিটিশনের জন্য দেশের সবথেকে বড় বড় লয়ারদের দিচ্ছেন, তার ব্যবস্থা। এবং একই সঙ্গে উনি, আপনি বলছেন অপরাধীরা ফেস করতে পারেন না, কিন্তু উনি আপনাদের সঙ্গে নিজে থেকে মিটিং করেছেন। আজকে 10 মিনিট হয়তো করেছেন চিফ সেক্রেটারি, বাকিরা সরকারেরই লোক ছিল, তাদের সঙ্গেও আপনারা বসেছেন। আমি আবারও বলছি যে এখন কেস নিচ্ছেন না বলে যে কথাটা বললেন, পরে কেস নেবেন, অর্থাৎ এই যে জটিলতা রয়েছে ইয়ের মধ্যে, গেজেটের মধ্যে, নোটিফিকেশনের মধ্যে, এবং এর ফলে এখন কেস নিচ্ছে না। তাহলে যদি এখন কেস নেয় না, পরে নেবে কেন? তার মানে তো এখনই নেওয়ার কথা। গেজেটের ভুল থাকলে, যখন আপনি বলছেন টেন্টেডদের বাঁচানোর চেষ্টা করছে, সেটা তো গেজেটের ভুলের পরিপ্রেক্ষিতেই হচ্ছে। গেজেটের ভুলের পরিপ্রেক্ষিতে তো কেসটা নিয়েছে। তাহলে আপনি যখন সরকার বলছে আমরা শুধরে নেবো যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কেন ধরে নিচ্ছেন যে টেন্টেডদের বাঁচানোর জন্য? এত লাখ অ্যাপ্লিকেশন পড়েছে, তার মধ্যে মাত্র 180 জন টেন্টেড। আপনার নিশ্চয়ই মনে থাকবে শুভজিৎ, বা আপনাদের সকলেরই মনে থাকবে যে এসএসসি কিন্তু বিভিন্ন ধাপে প্রায় 500-র ওপরে যারা অযোগ্য তাদেরকে চাকরি বাতিল করেছিল। কখনো 161, কখনো 205, বা আমি এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু করেছিল। আবার কি কোর্টের মাধ্যমে হয়েছিল, অঙ্কিতা অধিকারীর মাধ্যমে ববিতার বাইরে গিয়ে বেরিয়ে গিয়ে আর একজন, মানে কোর্টও তার মানে সেক্ষেত্রে ভুল করছে। কিন্তু যদিও কেসটা মাত্র একটা, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অঙ্কিতার বদলে র্যাঙ্ক জ্যাম্পের কনটেক্সটে ববিতাকে দিল, ববিতার বদলে আর একজনকে দিল যিনি এখন করছেন। ফলে এই ঘটনাগুলোও রয়েছে। কারুর শারীরিক অবস্থার জন্য তাকে চাকরিতে রেখে দেওয়া হলো, তার চাকরিটা বাতিল হলো না, এটা স্বাভাবিক, মানবিকতার খাতিরে তাকে রেখে দেওয়া হলো। আজকে যে লাখ লাখ পরিবারের ছেলেমেয়েরা সামাজিক অসম্মানের জন্য মানে তাদের সমস্যা হচ্ছে, আমি আবারও বলছি সরকারকে বা এসএসসিকে আপনি নির্দিষ্টভাবে দোষী করছেন, করুন, কিন্তু বাকি কারুর ভূমিকা নেই যে এই দোষটাকে দেখিয়ে দিয়ে যারা নিরপরাধ, যারা শেষ করে আইনজীবীদের দিকে ইঙ্গিত করছেন। আমি তো সেটা প্রথম থেকে বলছি। তাহলে তাদের দায়টা কোথায় যে আসল দোষীকে খুঁজে না বার করে যারা নিরপরাধ, 10 জন অপরাধীকে ধরতে গিয়ে 10,000 জন নিরপরাধকে আপনি রাস্তায় নামিয়ে দিলেন, পেটে লাথি মারলেন, এই দিক থেকে কেউ ভাববে না? বেশ, তাহলে এখানে সিবিআই এর ভূমিকা সেটা নিয়েও একটু কথা হবে। আমি একটা বিরতি নেব, খুব দ্রুত বিরতির পর ফিরে আসছি, বাকি যারা গেস্ট রয়েছেন তাদের কাছেও যাব, সঙ্গে থাকুন। খুব দ্রুত মেহবুব মণ্ডল, যে কথা আমি বলছিলাম, এবিসি প্ল্যানের কথা উনিও বলছেন, ওনাদের কি ভাবনা চিন্তা সেটা হয়তো ভবিষ্যতে আরও স্পষ্ট হবে, কিন্তু খুব ছোট করে একটা রিয়াকশন মেহবুব মণ্ডলের দেখুন। যা দেখা না করলে তো আমরা এখান থেকে উঠছি না। আজকে আমাদের এবিসি প্ল্যান বলা আছে, সেগুলোকে অ্যাপ্লাই করব। মূলত কি দাবি রাখবেন সেখানে? দাবি একটাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে রিভিউ পিটিশন থেকে কাল আমাদের ফিরিয়ে দিতে হবে। এবিসি প্ল্যান কি হবে ভবিষ্যতে আমি জানি না, হয়তো শুভজিৎ দ্বারা পরবর্তী ক্ষেত্রে নিজেরা বৈঠক করে বা কথা বলে বার করবেন, কিন্তু তার যদি কোনো হিন্টস থাকে আমি দাদার কাছ থেকে ডেফিনেটলি জানার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমি একটু দেবজ্যোতিদার কাছে যাব এই কারণে, কারণ এই যে মামলাগুলো বেশিরভাগ যারা লড়েছেন তাদের মধ্যে স্বনামধন্য যে আইনজীবীরা রয়েছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষ রয়েছেন, বিদ্যুৎ শামীমের মতো মানুষ রয়েছেন, বা আরও অনেকে রয়েছেন, এবং তাদের নির্দিষ্টভাবে একটা রাজনৈতিক একটা পরিচয় রয়ে গিয়েছে, যেটাতে অস্বীকার করা যায় না। যদিও পেশা সম্পূর্ণ আলাদা জায়গায়, রাজনৈতিক রং বর্ণ ধর্ম সেখানে দেখা হবে না ডেফিনেটলি, কিন্তু তারপর আমি বলবো যে বারবার কিন্তু বিকাশবাবুর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই শুভজিৎ দাদের মধ্যেই অনেকে রয়েছেন যারা বিকাশবাবুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন, যে যারা নিরপরাধ বলে দাবি করছেন তারা যে সত্যি নিরপরাধ এইটা প্রমাণ করার কথা তো বিকাশবাবুদের, সেইটা কি সঠিকভাবে হয়েছে? প্রথম আমি যে কথাটা বলি
তৃণমূল কংগ্রেস বা দল বা সরকার যাই বলুন, এদের নিয়ে কথা বলতে গেলে বলতে হবে তৃণমূল দুধে জল নয়, জলে দুধ মেশানোর কারবার করছে। গোটা সিস্টেমটাকেই দুর্নীতির আতুরঘরে পরিণত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আপনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বললেন, আরো অনেকের নাম বললেন। এর আগে প্রদীপ্তদা বলবার সময় বলছিল, একটা কথা স্পষ্ট করে বলুন তো, এসএসসি যদি ওএমআর শিটগুলোকে প্রডিউস করতে পারতো তাহলে এত কথার জায়গা থাকতো কি? এই কথাটার মধ্যে কি কোথাও কোনো সন্দেহ রয়েছে যে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার তাদের নেতা মন্ত্রী পাড়ার ছুটকো ছাটকা নেতা থেকে সকলে মিলে অর্গানাইজলি এই দুর্নীতিটা করেছে? তারা টাকা খেয়ে নিয়োগ করেছে বলেই আজকে এই প্রশ্নটা এসছে। আজকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এই এসএসসির মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে। কে তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে, মানে কে তৃণমূল কংগ্রেসকে অধিকার দিয়েছে এই লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করার? টাকার বিনিময়ে হচ্ছে চাকরি দেওয়ার অধিকার কে দিয়েছে? ভোটে জিতেছে মানে যা খুশি করা যায় নাকি? মমতা ব্যানার্জি নবান্নের 14 তলা থেকে বসে এই না দেবজ্যোতিদা, এখানে ভোট আসছে কেন? যেমন যারা ভোটে জিতেছে তাদের অধিকার নেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করা খেলার, তেমনই যারা ভোটে জেতেনি তাদের অধিকার নেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার। এখানে ভোটটা আসছে না, এখানে ভোট আসছে না দাদা, কোথাও তারা খেলছে না। রাজ্য সরকার যদি দুর্নীতি করে তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না? লক্ষ লক্ষ, আমরা তো প্রথম থেকেই বলেছি, যারা এটা তো যারা আইনজীবী তাদের বিষয় না, রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কি করছে তাদের কাছে তথ্য নেই কেন? যারা পরীক্ষা দিল তাদের মধ্যে যারা যোগ্য কারা অযোগ্য এটা সরকার জানে না? এটা তৃণমূল কংগ্রেস বলুন, সরকার বলুন, এসএসসি বলুন, এটা ইচ্ছা করেই প্রকাশ্যে আনছে না। এইটা যদি প্রকাশ্যে আনে তাহলে প্রমাণ হয়ে যাবে কোন কোন তৃণমূল নেতা লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে চাকরি দিয়েছে। পাবলিক চামড়া তুলে নেবে রাস্তায় দাঁড় করিয়ে, সেই ভয় হচ্ছে এইসব অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে সরকারে আসার আগে থেকে চলে খেলা করছে। সেটা প্রকাশ্যে আসুক, কারা আনবে সেটা প্রকাশ্যে আনছেন না কেন? এসএসসি রেকর্ড তো বিকাশ, আমি সে কথা বলছি না। আপনি বলছেন তো যে এসএসসি অনেক কিছু নাকি লুকিয়ে রেখেছে, ঠিক আছে আমি মানলাম আপনার কথা, কিন্তু এসএসসি যে লুকিয়ে রেখেছে সেই এসএসসি লুকিয়ে থাকাটাকে সামনে আনুন না, আনুন না, যারা মামলা লড়ছেন তারা আনুন না সামনে। একদমই তো, তার জন্যই তো এটা এত দূর তো এগিয়েছে। এই কারণেই আজকে এসএসসি তো পরীক্ষাটা নেয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেন না। এই তদন্তে আমরা তো আঙুল তুলতে হবে, যেভাবে এই তিলোত্তমা থেকে সারদা থেকে শুরু করে যে কথা বলছেন দেবজ্যোতি দা, আমি আপনাকে 100% সমর্থন করলাম, আমি আপনাকে 100% সমর্থন করলাম দাদা, আমি মেনে নিলাম, ধরে নিলাম এসএসসি বিরাট দুর্নীতি করেছে, আমি ধরে নিলাম আপনার কথা শুনে। সেইটার সামনে আসছে না কেন? এসএসসির দুর্নীতিটা প্রমাণ সহযোগে সামনে আসছে না কেন? সেটা কার করার কথা? এটা প্রমাণ করবার দায়িত্ব কার? আমি জিজ্ঞেস করছি কার? কি করছে? বিকাশ আপনারাই বলছেন যে রাজ্য সরকার দুর্নীতি করেছে, এসএসসি দুর্নীতি করেছে, তাহলে এরা দুজন তো সামনে আনবে না যে আমরা দুর্নীতি করে আমরা তো আমাদের কথাই বলবো না। তাহলে যাদের উপর দায়িত্ব দেওয়া হলো যে দুর্নীতি হয়েছে আপনারা দয়া করে প্রমাণ করুন, আপনাদের উপর ভরসা করছেন এই শুভজিৎ দার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যাদের উপর নির্ভর করে আছে। আমি বলছি না রাজ্য সরকার দুর্নীতি করেনি, আমি বলছি না এসএসসি দুর্নীতি করেনি, আমি মেনে নিলাম আপনার কথা শুনে এরা সবাই দুর্নীতি করেছে। আপনি তো প্রশ্ন করছেন, আমার উত্তরটা শুনুন। হ্যাঁ বলুন বলুন। যে একদম আপনি সঠিক কথা বলছেন, কোর্টে যাওয়া হয়েছে, কোর্ট নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেছে। আজকে তো এটা কারোর মধ্যে সংশয় নেই যে দুর্নীতিগ্রস্ত হয়ে চুরি করে হচ্ছে নিয়োগ করা হয়েছে একটা অংশকে। এটা ঠিক যে যোগ্যরা তাদের জন্য আজকে তারা হচ্ছে আক্রান্ত হচ্ছেন, কিন্তু আমাদের কথাটা তো স্পষ্ট, এই যে যারা অযোগ্য টাকার বিনিময়ে হচ্ছে চাকরিটা পেলেন, তাদেরকে ধরবে কারা? সিবিআই কি করছে? ইডি কি করছে? তারা এই যে এজেন্সিগুলো তারা কি করছে? কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করছে? রাজ্য সরকার কিছু করবে না। আমাদের রাজ্যে সিআইডি বলুন, পুলিশ বলুন, কিছু করবে না। এই যে আপনি চিফ সেক্রেটারির কথা বললেন, আমরা তো দেখেছি এর আগে হচ্ছে আইপিএস অফিসার মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি দেয় কালী পুজোর দিন, এরা কিছু করবে না। কিন্তু সিবিআই কি করছে? চলে যাচ্ছেন দাদা, আমি একটু আমি স্পেসিফিক প্লিজ স্পেসিফিক্যালি আমি জানতে চাইছি যে 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 প্রমাণগুলো জোগাড় করার কথা ছিল সেগুলো কি জোগাড় হয়েছে? এক, দুই হচ্ছে এগুলো কি সামনে নিয়ে আসার কথা যাদের, তারা সঠিকভাবে আনতে পেরেছেন? আমার খুব সিম্পল দুটো প্রশ্ন, একটা প্রশ্ন আমি সিবিআই এর কাছে করছি আর দ্বিতীয় প্রশ্নটা আমি আইনজীবীদের কাছে করছি। আপনাদের কি মত আমি সেটা একটু জানতে চাইছি।
ঠিকই তো, আমরা তো বলছি আইনজীবীরা তো ইনভেস্টিগেশন করবার জন্য এজেন্সি নয় দায়িত্বপ্রাপ্ত। এই যে যারা ইনভেস্টিগেশন করছেন সেই এজেন্সিগুলো কি করছে, আমরাও তো সেই কথা বলছি। কেন রাজ্য সরকারকে বাঁচানো হচ্ছে? এই যে যারা যোগ্য প্রার্থী, যারা রাস্তায় বসে রয়েছেন, তাদেরকে কেন শুভজিৎ হেনস্থা করা নিয়ে হচ্ছে? একটা বিরতিতে যেতে হবে। শুভজিৎ দা বলুন। আচ্ছা, উনি এখানে খুব সুন্দর সুন্দর কটা কথা বললেন, ভীষণ সুন্দর কথা বললেন। উনি যেটা ডিফেন্ড করলেন সেটা হচ্ছে যে আইনজীবীর কোনো দোষ নেই, আইনজীবীর কোনো দোষ নেই, বা আইনজীবী মানেই হচ্ছে একটা দায়িত্বজ্ঞানহীন লোক যে যখন তখন যা তা করে যে কোনো মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। মানে উনি এটাই বোঝাতে চাইলেন, বোধহয় আমি ভুলও বুঝতে পারি, বাট এটা আমার মনে হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যদি কোথাও অন্যায় হয় তাহলে সেই জায়গাটা সে কোর্ট চত্বরেই হোক বা কোর্ট চত্বরের বাইরে হোক, কোনো কিছুই কিন্তু আঙুল তোলার বাইরে নয়। অনেকে বলে যে বিচার ব্যবস্থার উপর আঙুল তোলা যাবে না। আমি আজকে আপনার স্টুডিওতে দাঁড়িয়ে বসে বলছি যে বিচার ব্যবস্থায়ও যদি ভুল হয় তাহলে আঙুল তোলার অধিকার একজন মানুষ হিসেবে আমার আছে, এবং আমার উপর অন্যায় হয়েছে, অতএব আমার অধিকার আছে। ফার্স্ট যে ব্যাপারটা হলো যে সিঙ্গেল বেঞ্চের রায় চেঞ্জ হয়ে যাচ্ছে ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চের রায় চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার সুপ্রিম কোর্টে। তো এই যে রায়টা চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে? নিশ্চয়ই ভুল আছে, নিশ্চয়ই ভুল আছে, তাই এই রায়টা চেঞ্জ হচ্ছে। তার মানে হাইকোর্টেও ভুল হয়, সুপ্রিম কোর্টেও ভুল হয়, কারণ রিভিউ থেকে ফিরে আসে, রিভিউ থেকেও ভুল হয়ে আবার কিউরেটিভ থেকেও ফিরে আসে। তার মানে কি যে ডিফারেন্ট অ্যাসপেক্টে চেঞ্জ হচ্ছে পুরো বিষয়টা। তো আমি যেটা বলতে চাইছি যে একজন জাজ যিনি তার যে পদ, সেই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি একটা রাজনৈতিক দলে নাম লেখালেন, আমি একটা সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতে পারি না যে তিনি কতটা স্বচ্ছ ছিলেন, যে তিনি 6 মাসের মধ্যে নিজের স্বচ্ছতাকে বিসর্জন দিয়ে তিনি একটা রাজনৈতিক দলে চলে গেলেন, একটা বিশেষ দলকে তিনি প্রাধান্য দিলেন। তার মানে আমার কাছে কিন্তু এটা প্রশ্ন আসতেই পারে যে তিনি নিশ্চয়ই কোথাও না কোথাও সেই দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন এর আগেও। এটা আমার কাছে প্রথম আমার প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে উনি যে কথাটা বললেন যে বিকাশবাবু, ওনার মধ্যে মানে ওনার তো টাইটেলটা এমন যে উনি তো ঠাকুর, তো সেই হিসেবে বলি যে ওনাকে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছি না, তবুও বলি যে যদি ভেতরে যদি একটুও যদি দয়া মায়া বা যদি একটুও মানে মনুষ্যত্ব যদি অবশিষ্ট থাকতো তাহলে উনি কোনোদিন যোগ্যদের বুকের ওপরে বুলডোজার চালিয়ে রাজনীতি করতেন না। উনি যেটা করেছেন সেটা রাজনীতি করেছেন, কারণ উনি চাইতে পারতেন যে সেগ্রিগেশন, উনি চাইতে পারতেন অযোগ্যদের বাতিল, এবং সেই জায়গায় ওয়েটিংদের ঢোকাতে পারতেন, এবং সেখান থেকে পুরো প্যানেলটাকে উনি আবার রিস্টাবলিশমেন্ট করতে পারতেন। কিন্তু উনি সেটা চাননি। উনি কি করেছেন? রাজ্য সরকারকে পুঁতে ফেলার জন্যে উনি পুরো যোগ্যদের বুকের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে, আজব একটা মানুষ। আবার সঙ্গে আপনি বললেন শামীম স্যারের কথা, যিনি দেখবেন যে পৈশাচিক হাসি দেন এরকম একটা মোবাইল সামনে রেখে উনি কি করেন বলুন তো? একটা করে লাইভ করেন, কি করেন বলেই উনি শুরু করেন, এবং সেটা এত ভয়ঙ্কর দেখতে হয় যে আমরা হয়তো ছোটোবেলায় যেসব ওই আরব্য উপন্যাস দেখতাম সেই আরব্য উপন্যাসের মতোই লাগে অনেকটা। কিন্তু আমি বলি যে এই যে উকিলরা আছে তাদের কি সামাজিক কোনো দায়িত্ব নেই? তাদের কি এটুকু বোঝার ক্ষমতা নেই যে একটা পরিবার ডুবে যাচ্ছে? একটা পরিবার, আপনি বলুন, এই যে বলছে মমতা ব্যানার্জি বললেন, মানে মাননীয় মমতা ব্যানার্জি বললেন যে আমরা একজন যোগ্যর চাকরি আমরা নষ্ট হতে দেব না, বলেছেন তো? আচ্ছা, যে মানুষটা মরে গেলেন, আমাদের প্যানেল থেকে তো অনেক মানুষ মারা গেলেন, তারা এই চাকরি চলে যাওয়ার যে প্রেশারটা, সেই প্রেশারটা নিতে পারলেন না, তারা মারা গেলেন। আপনি পারবেন তার চাকরি ফিরিয়ে দিতে? আপনি পারবেন? আপনার দুর্নীতির কারণে বা আপনার দলের দুর্নীতির কারণে যে লোকটার চাকরি চলে গেল, আপনি পারবেন তার চাকরিটা ফিরিয়ে দিতে? সেই লোকটা তো জানতেই পারলো না যে সে টেন্টেড না নন টেন্টেড। সেই মানুষটা আজকে নিজের সমস্ত কিছু দিয়ে সে একটা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল সৎভাবে, এবং সেই মানুষটা আজকে মরে গেল এটা ভেবে, মানে এটা জানতেই পারলো না যে আমি নির্দোষ না আমি অপরাধী। ঠিক কথা। আমি জয়দার কাছে আসবো, কিন্তু একটা বিরতি নিতে হবে। আর বিরতির পর ফিরে এসে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম, যেখানে ঠিক যে জায়গাটা শুভজিৎ দা বলার চেষ্টা করছেন এইখানেই অরিন্দম বাবুর সঙ্গে কথা বলেছিলাম আমরা। কি বলেছেন উনি? একটা বিরতির পর ফিরে এসে ওনার একটা ছোট্ট টেলিফোনিক রিয়াকশন, তারপর জয়দার কাছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা প্রবলেম, সেই প্রবলেমটা হাইকোর্ট পাচ্ছে না, ডিভিশন বেঞ্চ পাচ্ছে না, সুপ্রিম কোর্টও পাচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আজকে কাজ হচ্ছে না, তাহলে করবেটাকে? এখন পুলিশ লাইনে যদি এখন সলভ হয়, এটা একটা সারা ভারতে একটা দৃষ্টান্ত থাকবে। আমি জানি না আদৌ কি হবে। জয়দা, আলোচনায় যা উঠে এলো, আইনজীবীদের যেটা করার কথা সেই জায়গায় কোথাও একটা ল্যাগ দেখা যাচ্ছে। সিবিআই এখনও করে উঠতে পারছে না, রাজ্য সরকার, এসএসসি তারা দুর্নীতিগ্রস্ত, এমন এই অভিযোগ।
তাহলে এখন এই শুভজিৎ তাদের মতো যারা হাজার হাজার মানুষ রাস্তায় বসে রয়েছেন, কি হবে তাদের? বেশ কিছু বিষয় একটু স্পষ্টতা আনা দরকার আমার মনে হয়। সেটা হচ্ছে যেটা যে পার্সপেক্টিভটা শুভজিৎদার মতো শিক্ষকরা সামনে নিয়ে আসতে চাইছে সেটার একটু ক্ল্যারিটি দরকার। উনি নিজে একজন শিক্ষক, আমি একটু উদাহরণ দিই। ওনার ক্লাসে একটা পরীক্ষা হয়েছে 40 জন ছাত্র, সেই পরীক্ষায় সমস্ত ফল বেরিয়ে গেছে এবং তারপরে উনি জানতে পেরেছেন যে এখানে একটা দুর্নীতি হয়েছে। 10 জন ছাত্র কোনোভাবে অন্যভাবে পরীক্ষা দিয়েছে, ওনার কাছে প্রমাণ নেই যে কে করেছে সেই 10 জন দুর্নীতিগ্রস্তভাবে পরীক্ষা দিয়েছে এবং কোন 30 জন সঠিক। উনি ওইখানে দাঁড়িয়ে যদি স্বচ্ছতা আনার জন্য আজকে পুনরায় সেই পরীক্ষাটা নেয়, আমার দৃঢ় বিশ্বাস উনি সেটাই করবে। আমি জানি না অন্য কোনো পন্থা আছে কিনা। তাহলে সেটা কি ভুল না ঠিক? এটা গেল এক। দ্বিতীয়, আজকে যেখানে কোর্ট আদালত বা আদালতের উপরে মহামহিম যারা জাজ বসেছিলেন তাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ভালো করে বুঝতে হবে, আমি আজকে এইখানে বসে আছি, আমি আজকে পার্টির মুখপাত্র, আমি আমার পার্টির হয়ে কথা বলবো। আমি একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, আমি আবার টেকনিক্যাল যখন ফিল্ডে থাকবো আমি সেই ফিল্ড নিয়ে কথা বলবো। যতক্ষণ একজন ব্যক্তি জাজের সিটে বসে আছেন উনি ওইখানে একটাই জিনিস দেখবেন, বেসড অন দ্য এভিডেন্সেস, বেসড অন দ্য ফ্যাক্টস, বেসড অন দ্য উইটনেস, কী কী বিষয় সামনে আসছে তার উপরে উনি ওনার জাজমেন্ট শোনাবেন। এবং অভিজিৎ গাঙ্গুলি বাবু যখন ওই সিটে বসেছিলেন তার সামনে যত ফ্যাক্টস, এভিডেন্স এবং উইটনেস এসছে তার বেসিসে উনি তার রায় প্রদান করেছেন। এখানে ভুল কোথায়? এই একটা প্রশ্ন থাকলো। আজকে বলুন, যে বারবার বলা হচ্ছে যে সিএমের সঙ্গে দেখা করবে, আজকে মুখ্যমন্ত্রী দেখা করার কথা ছিল, এর আগেও তো মুখ্যমন্ত্রী দেখা করেছেন, ইন্ডোরে উনি ডেকে পাঠিয়েছিলেন এনাদের। উনি এতগুলো যে বার্তা দিলেন, এতগুলো যে কথা দিয়েছিলেন, একটা বলুন তো কথা রাখতে পেরেছে? তাহলে আপনারা বারবার সেই মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন। আপনারা জানেন যে এই পুরো ঘটনাটার পিছনে একমাত্র ব্যক্তি যদি দায়ী থাকে, সব থেকে বেশি দায়ী থাকে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। বিকজ যে ঘটনাগুলো ঘটেছে তার আন্ডারে নাকের ডগায় ঘটেছে। ফর এক্সাম্পল আজকে বলি, আজকে এসএসসি, আপনি কি বলছেন এসএসসি কি করছে সেটা মিনিস্ট্রি জানে না, সেটা মুখ্যমন্ত্রী জানে না? আজকে বলছেন যে ক্যাবিনেট মিটিংয়ে এটা ঠিক হয়েছিল এই সুপার নিউমেরারি পোস্ট, এই ক্যাবিনেটের উপরে বসে আছে কে? ক্যাবিনেটের উপরে বসে আছে মুখ্যমন্ত্রী। সেই জায়গায় প্রশ্ন করা উচিত নয় যে আপনি জেনে শুনে এই সুপার নিউমেরারি পোস্ট অ্যালাউ করেছেন? আমি জয়দা একটু বিরত করি, এই মুহূর্তে একটু সরাসরি নজর রাখতে হচ্ছে, চাকরিহারাদের কোনো একটা প্রেস কনফারেন্স হচ্ছে বোধহয়, একটু নজর রাখি। কথা মন ভুলানো, বাচ্চা ভুলানো কথা চলছে, কিন্তু এখানে এই কথাগুলো আর চলবে না। সেই কথাগুলো ইতি টানার দিন চলে এসছে। আমরা জানি লিগালি আমাদের স্কোপ আছে, শুধু সরকারের সদিচ্ছাটা নেই। আগেও দেখেছি নিয়োগের ক্ষেত্রে নিয়োগটা করতে চাইছিল না, বিভিন্ন অজুহাতে নিয়োগটা ডিলে করছিল। এখন দেখা গেল বিভিন্ন অজুহাতে লিস্ট না দিয়ে আমাদেরকে সেই যোগ্য অযোগ্য সেগ্রিগেট পুরোপুরি লিস্টটা না দিয়ে, সার্টিফাইড লিস্ট না দিয়ে সেই জায়গায় আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং তাদের পরিকল্পনা আছে এইভাবেই আলটিমেট আমাদের ওপর ঢাল করে যদি অযোগ্যদের বাঁচানো যায় বা অযোগ্যরা না বাঁচলে যা যোগ্যরা মরে যায়। এই যে অভিসন্ধিটা আছে সেই অভিসন্ধিটা বন্ধ হওয়া দরকার এবং ইমিডিয়েটলি লিস্টটা পাবলিশ হওয়া দরকার। সে জোরালো দাবি রাখছি এবং আশা রাখছি নেক্সট যেদিনকে মুভমেন্ট হবে সেদিনকে আমরা লিস্ট আদায় করে ছাড়তে পারবো। সরকারের সঙ্গে আর কোনো বৈঠকের কথা আপনারা যাচ্ছেন না, মানে মোটামুটি যেটা বুঝলাম, এবার কোনো হয়তো অন্য কোনো পদক্ষেপ, যাই হোক সেটা আমি দেখছি কি হয়, পরবর্তীতে শুভজিৎদের কাছে আসবো। হ্যাঁ জয়দা, কমপ্লিট করুন। না দেবরতী, যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে সূত্রপাতটা আজকে এনারা রাস্তায় কেন? আজকে যদি তৃণমূলের নেতাদের পকেট না ভরতো, তৃণমূলের নেতারা যদি আজকে এই শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে এই চাকরিগুলো না দিত, তাহলে এই দিনটা দেখতেই হতো না। তো প্রথম যে টাকা নেওয়া তৃণমূলের, সেই তৃণমূল নেতা সেই টাকাগুলো নিয়ে কোথায় গিয়েছিল, সেই কোন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার বান্ধবীর বাড়ি থেকে কত কোটি টাকা গিয়ে পাওয়া গেছিল, সেগুলো আপনারা দেখিয়েছেন। নেক্সট আসছে, নেক্সট আপনি বলবেন যে এসএসসির দায়, এসএসসির কী কী রেসপন্সিবিলিটি ছিল। সবথেকে বেসিক যে আজকে প্রশ্ন যেটা মানে ক্লিয়ার হতে পারছি না যে কে যোগ্য কে অযোগ্য, সেটা কিসের উপরে বেস করে? দ্যাট ইজ ওএমআর। ওএমআরটাকে প্রিজার্ভ করার দায়িত্ব কার ছিল? এসএসসির। এসএসসি প্রিজার্ভ করেনি। এবার এসএসসির মতো একজন সংস্থা তারা ওএমআর প্রিজার্ভ করছে না, সেটা মিনিস্ট্রি জানে না।
এটা হতে পারে কোনো দিন? আজকে বলুন এসএসসি যখন প্রিজার্ভ করলো না, সেখানে আমরা বলছি যে একটা সংস্থাকে সেইটা স্ক্যানিং করার দায়িত্ব দিয়েছিল, তার মধ্যেও গলতি আছে সেখানেও। তার মানে এই ওএমআরের ভিতরে যে নাম্বার র্যাঙ্ক জাম্প, নাম্বার বাড়িয়ে দেওয়া, ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে সেইখানে নাম্বার বসানো হয়েছে, নাম্বার বাড়ানো হয়েছে। ইভেন কি আমাদের কাছে এরকম আজকে সিবিআই যেগুলো বলেছে তদন্তে, সেই তদন্তে মানে কোর্টের সামনে, সেটা কি না বিভিন্ন সময় এই সংস্থার সঙ্গে এসএসসির মেল চালাচালি হয়েছে। এই মেল চালাচালির পর দেখা গেছে বেশ কিছু ওএমআরের, ব্ল্যাঙ্ক ওএমআরের নাম্বার বসানো হয়েছে এবং নাম্বার বাড়ানো হয়েছে। আজকে এগুলো কার দায়? আগে এই সরকার সেগুলো দেখেনি কেন? এই সরকারের অধীনেই তো তারা আছে, এই সরকার নজরদারি করেনি কেন? আজকে সেই প্রশ্নগুলো, আজকে বারবার বলছেন সিএম দেখা করবে, যেটা আবার বলছি, এর আগেও তো কুণাল ঘোষ ডেকে দেখা করতে চেয়েছিল, এর আগে ব্রাত্য বসু দেখা করতে চেয়েছিল, তাদের কি হলো? এর আগেও সিএম দেখা করেছেন নেতাজি ইন্ডোরে, সেখানে কি হলো? সো আলটিমেটলি দেখা করে এর সলিউশন হবে না। একমাত্র উপায় সেটা হচ্ছে একমাত্র আইন। আমরা বারবার বলছি, দেখুন আজকে যে কটা এভিডেন্স এসছে, এই এভিডেন্স বলুন তো বুকে হাত দিয়ে, ইডি সিবিআই যদি না আসতো, না এই তদন্ত করতো, কোনোদিন পশ্চিমবঙ্গের এই সিআইডি বা পুলিশ তারা কোনোদিন এই তথ্য বের করতে পারতো? উল্টে বরং যে তথ্যগুলো ছিল সেগুলো আরও ধামাচাপা পড়ে যেত, হাওয়া হয়ে যেত অন্য কেসগুলোর মতো। তাহলে আলটিমেটলি যেটুকু সলিউশন এসছে সেটা সিবিআই বা ইডি তারা তদন্ত করে নিয়ে এসছে তথ্য, এবং আজকে এই ফলটা, এই বিষয়টা আজকে সামনে এসছে বলে কিন্তু আজকে পার্থ চট্টোপাধ্যায় জেলে। বলুন। আচ্ছা, আমি একে একে উত্তর নেব। শুভজিৎ দাও হাত তুলেছেন, প্রদীপ্ত দাও হাত তুলেছেন, কিন্তু একটা বিরতি নিই, খুব শার্প একটা ব্রেক। বিরতির পর ফিরে এসে দুজনের কাছে যাব। রাস্তাতেই ফাইসাল্লা হবে। যদি গুলি মারা হয় ওই দিন গুলি খাবো, লাঠি খাবো, কিন্তু কোনো ইনডোর আলোচনায় যাব না। কারণ এ নিয়ে আমাদের যে অভিজ্ঞতা, বারবার তারা আমাদেরকে ইনডোর আলোচনায় যাচ্ছে, যা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে, এবং একটা মাখন লাগানো কথা বলা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু করা হচ্ছে না। তা আমরা আজ থেকে সরকারের সঙ্গে সমস্ত রকম আলোচনা, ইনডোর আলোচনাকে আমরা বয়কট করলাম। যা হবে রাস্তায় আন্দোলন হবে, রাস্তায় সিদ্ধান্ত হবে। এই হচ্ছে নির্যাস, যে প্রেস কনফারেন্সটা কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম, মেহবুব মণ্ডল তার তরফ থেকে একদম স্পষ্ট করা হলো। মানে আমি এটা ধরে নিচ্ছি যে যারা যোগ্য বলে দাবি করেছেন, চাকরিহারা শিক্ষকরা রাস্তায় রয়েছেন, তাদের তরফ থেকে এই বক্তব্য। আমি একে একে আসবো, প্রথমে প্রদীপ্তদার কাছে আসি। প্রদীপ্তদা, আপনি কিছু পয়েন্ট লিখেছেন আমি জানি, সেগুলো তো ডেফিনেটলি শুনবো, কিন্তু তার পাশাপাশি আজকে আমরা কথা বলেছিলাম পবিত্র সরকারের সঙ্গে, বিশিষ্ট শিক্ষাবিদ। উনি একটা কথা বলেছেন, উনি বলছেন যে এটা একটা অপমানজনক বা অপমানকর পরিস্থিতি যে নবান্নে বৈঠক ওনারা করতে চেয়েছিলেন, কিন্তু ওনাদেরকে পুলিশ লাইনে ডাকা হয়েছে। এটা একটা অপমানকর পরিস্থিতি ওনার মনে হয়েছে। আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইছি যে আরজি করের ক্ষেত্রে একটা সামাজিক সমস্যাকে আইডেন্টিফাই করে সেটার সমাধান করা, এবং দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা ইত্যাদি তৈরি হচ্ছিল হাসপাতালে, সেইগুলো থেকে একটা সমাধানের উদ্দেশ্যে নবান্নে একটা বৈঠক ডাকা হয়েছিল। এটাও একটা সামাজিক সমস্যা। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি আসতে পারতেন না বা কথা বলতে পারতেন? মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, সেটা তোমরা দেখিয়েছো। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে নোটিফিকেশান বেরিয়েছে তার আগের দিন তিনি তার বক্তব্য সামাজিক মাধ্যমেও রেখেছেন, সংবাদ মাধ্যমেও রেখেছেন, এবং নির্দিষ্ট বার্তা চাকরি প্রার্থীদের জন্য দিয়েছেন, এবং তিনি বলেছেন কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক তিনি চান না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্যার যত দ্রুত সাধু সমাধান হয় তত বেশি এই যে সামাজিক সমস্যা, তার থেকেও যে মানসিক অবস্থান তার পরিবর্তন হতে পারে। কিন্তু যে পয়েন্টটার কথা আমি বলছিলাম, যে ভাই বললেন যে আন্দোলন করবেন, রাস্তায় থাকবেন, তার মানে বিজেপির যদি কথাটাকে ধরি যে এটার কোনো গুরুত্ব নেই। বিজেপি যেটা বললো, কিছুক্ষণ আগেও বললো, বিজেপি এবং অভিজিৎ গাঙ্গুলিও তাই বলেছেন যে ওদের বক্তব্য হচ্ছে আইনের পথেই হবে, রাস্তায় নেমে কিছু হবে না, কারণ বিষয়টা তো কোর্টে রয়েছে। আমরা কিন্তু এটা বলছি না, আমরা বলছি যে সরকার মানবিক, সরকার রিভিউ পিটিশন করেছে, দেশের সব থেকে ভালো উকিলদের দাঁড় করিয়েছেন, সরকার সেই মানবিকতার কনটেক্সটেই দেখছে। কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনও কেউ দিল না, না সিপিএম দিল, না বিজেপি দিল, না কেউ দিল, যে বা যারা দোষী হিসেবে অভিযুক্ত, এই সিপিএম কিছুক্ষণ আগে বলছিল না যে ওরা চোর করেছে, ভাই কিছুক্ষণ আগে বলছিল যে পার্থবাবু জেলে আছেন, আমি সব মেনে নিলাম, ওরা জেলে আছেন কিন্তু এখনো সাজাপ্রাপ্ত নয়, দোষী নয়। তাহলে এরা সাজাপ্রাপ্ত কেন? যখন সিপিএমের বিরুদ্ধে নানান কমিশনের কথা উঠতো, সিপিএম বলতো যে প্রমাণ কোথায়, হয়নি তো কিছু,
কেউ কই মাছ খাওয়ায়নি, সুশান্ত ঘোষ কোনো ঘটনা ঘটাননি, কঙ্কালের ঘটনা প্রমাণ নেই তো, কিছু করা যায়নি তো, তাহলে এক্ষেত্রেও তো আমি সেম এক কথাই বলতে পারি। কিন্তু আমি বলবো না, আমি শুধু বলবো যে দোষীদের যদি উপযুক্ত চিহ্নিত না করা যায়, তাদের তো বেনিফিট অফ ডাউট দিয়ে সরকারের ভাত খাওয়াতে হয়, খাচ্ছেন তো তারা। বিজেপির রেসলার কুস্তিগিরের লোকটাও খাচ্ছেন, বিজেপির রাবান্নাও খাচ্ছেন, আরও অনেক মানে প্রায় 14 জন না 16 জন ক্যাবিনেট মন্ত্রী তারা ফৌজদারি মামলায় যুক্ত, তাদেরও আমরা পেনশন দিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে তাহলে এই যারা চাকরি প্রার্থী, মানে বলবো না চাকরিজীবী, সেই চাকরিজীবীদের চাকরিটা গেল, একজন উকিল করে প্রশ্ন করলো না যে মহানুভব বা মহামান্য আদালতের প্রধান, আপনি যোগ্যদের যাদের মনে করছেন নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদের চাকরিতে রেখে দিন। রেখে দিয়ে যারা টেন্টেড, সরকার ইতিমধ্যে কিছু বাতিল করেছে, আবার সরকারকে বলুন তাদের বাধ্য করতে বাতিল করতে। যে হার্ড ড্রাইভটা ওখান থেকে নিয়ে মানে না ওই বিদেশ থেকে নিয়ে এসেছিল, মানে পশ্চিমবঙ্গের বাইরে তো আমরা বিদেশ বলি, বিজেপি বলে আর কি, পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া যাবে না, সেই বিদেশ থেকে যেটা নিয়ে এসেছিল সেইটাকে কেন সিবিআই অথেন্টিকেট করলো না? যদি সিবিআই সেটাকে অথেন্টিকেট করে দেয়, রাজ্য সরকারকে করতে বাধ্য করতে পারে, যেমন কোর্ট এখন বাধ্য করছে পরীক্ষা নিতে হবে, যারা টেন্টেড তাদেরকে পরীক্ষা সুযোগ দেওয়া যাবে না, করতে বাধ্য করছে। বিভিন্ন সময় আমাদের বলা হয় কোর্টে সপাটে চড় খেলো রাজ্য সরকার, তা আমরা তো বারংবার সপাটে চড় খাচ্ছি, তাহলে ওই আর একটা চড় দিয়ে দিতে পারতো, আদালতের আইনজীবীরা ওই চড়টা দিতে পারতো যে ভাই ওই যে বেরিয়েছে। সময় খুব সংক্ষিপ্ত, জয়দার কাছে। না, একটা জিনিস স্পষ্ট, প্রথম কথা বলি, আমি যারা শিক্ষকরা আন্দোলন করছে তাদেরকে কোনোভাবে এখান থেকে বিরত হতে বলিনি। আমার বক্তব্য হচ্ছে বারবার এই যে টুপি পরানো মিটিং, এই মিটিং আলটিমেটলি কি হচ্ছে? আজকেও আপনি কিন্তু নির্যাস পেলেন না যে কী হলো। এই 10 মিনিটের মিটিং এক সত্যি তো অপমানজনক। দেখা করার কথা ছিল নবান্নে, তাদের পুলিশ লাইনে ডেকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে আদপেও কিছু হলো কি না, আমি কিন্তু যে বাইট দেখলাম তাতে একটা জিনিস স্পষ্ট, কোনো সমাধানের বার্তা কিন্তু পাওয়া গেল না। তাহলে আলটিমেটলি এই মিটিং সিএমের সঙ্গে হোক, সেটা ব্রাত্য বসুর সঙ্গে হোক, সেটা এই অন্য কোনো চিফ সেক্রেটারির সঙ্গে হোক, আলটিমেটলি সলিউশন বৈঠকে নয়, আন্দোলনই আছে। কিন্তু একটা জিনিস খুব কষ্ট লাগে, যে শিক্ষকদের আজকে প্রত্যেক স্কুলে থাকার কথা, তাদের হাতে চক পেন ডাস্টার থাকার কথা, তাদের মুখ থেকে পড়াশুনোর বা শিক্ষা বিভিন্ন জিনিস শব্দ বেরোনোর কথা, আজকে তাদেরকে আমরা দেখছি পথে, তাদের হাতে প্ল্যাকার্ড এবং তারা আজকে স্লোগান দিচ্ছে। এই দিনটা দেখতে হচ্ছে কেন? আজকে যদি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী সময় এই পদক্ষেপ না নিত, তাহলে এই জিনিসটা হতো না। সব কিছু জেনে শুনে উনি কিন্তু মুখ বন্ধ করেছিলেন। আমি সেটাই বলছি, এই আন্দোলন চলুক, বিজেপি সঙ্গে আছে, আর একমাত্র ইডি সিবিআই ছিল বলেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো সামনে এসছে এবং এই আন্দোলনে বিজেপি সঙ্গে আছে। আমি খুব ছোট করে একটু দেবজ্যোতিদার কাছে যাব, সময় খুব সংক্ষিপ্ত। দাদা, আপনি কিছুক্ষণ আগে ভোটের কথা বলছিলেন, তো আমি সেটাই জানতে চাইছি যে এই সব করে মানে যা হচ্ছে আর কি, এই যে ধরুন এক পক্ষ এটা বলছে যে সরকারকে মেলাইন করা হচ্ছে, আরেক পক্ষ বলছে না যা হচ্ছে ঠিকই তো হচ্ছে, তো এই সব করে আলটিমেটলি ভোটের রাজনীতিতে গেন কারা করছে, কি মনে হচ্ছে? না, এইটার সাথে ভোটের রাজনীতিতে গেন করা বা লস করার কথাটা হচ্ছে আনাটা উচিত হবে না, এই কারণে যে এই শুভজিৎ দাদের মতো আরো যারা আছে, যাদের চকডাস্টার হাতে ক্লাস নেওয়ার কথা, তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। ভোটের প্রশ্ন আপনি কিছুক্ষণ আগে তুলেছিলেন, কারিগর, আমি সমাজ তৈরি, অবশ্যই আমি বলেছিলাম যে ভোট কাউকে দেওয়া মানে তাকে চুরি দুর্নীতি করবার অধিকার দিয়ে দেওয়া না, সেটা আমি বলেছি। এক, দ্বিতীয়ত যাদের চকডাস্টার হাতে ক্লাস নিতে যাওয়ার কথা, তাদেরকে আজকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? যে এর মধ্যে দুর্নীতি হয়েছে বলে। আমি শুধু একটা কথাই আপনাদের মাধ্যমে বলবো, যিনি মুখ খুললেই মিথ্যা কথা বলেন, সেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কিছু হবে না, চাপ বাড়াতে হবে, এমন চাপ তৈরি করতে হবে যাতে চোরেদের রানী 14 তলা থেকে চেয়ার সমেত করে ফেলে রাস্তায় নামিয়ে পুলিশ সমস্ত এইভাবে কোনো মুখ্যমন্ত্রীকে বললে তাহলে বলতে হয় যে চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলেছিলেন বুদ্ধদেব বাবু, আর কেউ বলেননি কিন্তু বুদ্ধদেব বাবু বলেছিলেন যে আমরা চোরেদের মন্ত্রিসভায় থাকবো না। বুদ্ধদেব বাবু নিজে রিপোর্ট দিয়েছিলেন যে 28,000 কর্মী মারা গিয়েছে। বলে এসব বাজে কথা বলে লাভ নেই, আবার শুনতে হবে, আবার মুখ্যমন্ত্রী সরকার যদি কোনো দুর্নীতি করে তাহলে সেই দুর্নীতি অবশ্যই ধরার দায়িত্ব বিরোধীদের ভয়েস রেজ করার অধিকার আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বিরোধীরা যখন ভয়েস রেজ করছে তখন কি বলছে, 8 ফুটের লাঠি কাটা আছে দিল্লিতে। আমরা যখন দিল্লিতে আন্দোলন করতে যাচ্ছি বলছে 8 ফুটের লাঠি কাটা আছে দিল্লিতে। বাহ,
খুব সুন্দর, এটা গেল প্রথম। আর একজন বলছেন যে একটা প্যানেলকে তো মোটামুটি শেষ করেই দিয়েছে, আর একটা ধুক করে ঢুকছে, আর কদিনের মধ্যে এটাও যাবে। এটা হচ্ছে বিরোধীদের বক্তব্য, এটা হচ্ছে বিরোধীদের। তাহলে তাদের মানসিকতা কি, যে যারা আজকে আমাদেরকে বলছে যে যারা মারার প্ল্যান আগে থেকে বানিয়ে রেখেছে, তারা কিন্তু মানে গলা কেটে দিয়েছে। এবার যে থত করে আমরা যে কাঁপছি, ওইটাও ওদের সহ্য হচ্ছে না, মানে ওটাকেও দুমড়ে মুছে আমাদেরকে শেষ করে দেবে। এটা গেল একটা বিরোধীর কথা। সেকেন্ড বিরোধীর কথা কি, তারা উকিল দিয়েছিল, উকিল দিয়ে তারা কি করেছে, যে প্যানেলটাকে ক্যান্সেল করিয়েছে একদম। হাইকোর্টে কিভাবে হাইকোর্টে কিভাবে প্যানেল ক্যান্সেল হয়েছে, নো ফার্দার ইরেগুলারিটিস, এটা খুঁজে পাওয়া যায়নি সেই জন্য। কিন্তু যিনি সিবিআই চেয়েছিলেন, সিবিআই ইনভেস্টিগেশন যিনি চেয়েছিলেন, তিনি আবার সুপ্রিম কোর্টে গিয়ে সেই সিবিআই ইনভেস্টিগেশনের ডেটা মানছেন। কিন্তু সমাধানের পথটা আমি সত্যি আজকের প্যানেলের পরেও বুঝতে পারলাম না। যেমন শুভজিৎ দ্বারা বুঝতে পারছেন না এই মিটিং এর পরেও রুদ্ধদ্বার বৈঠক হবে না, এটা বলে দিচ্ছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হবে, সপ্তাহান্তে আরো একটা আন্দোলনের কথা শুনছি, দেখা যাক কি হয় আগামী দিনে। আজকে সময় শেষ, বেশ আজকে একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি।